বলা হয় যে ঈশ্বর মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছেন এবং শেষ পর্যন্ত সকলকে সেই মাটিতেই মিশে যেতে হবে। কিন্তু যখন মানুষের পকেটে টাকা আসে, তখন সে ভুলে যায় যে যে জমির ওপর সে অহংকার করে হাঁটছে তার মর্যাদা তার থেকে বেশি নয়। সে ভুলে যায় যে শরীরের মধ্যে প্রবাহিত রক্ত ধনী বা গরিব দেখে না, সে শুধু জীবন দেখে। এই গল্পটি সেই শাশ্বত সত্যেরই প্রতিচ্ছবি। এটি অহংকার এবং নিয়তির এমন এক নির্মম খেলার কাহিনী, যা শহরের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তিকে হাঁটু গেড়ে দাঁড় করিয়েছিল। যে মাটিতে দাঁড়িয়ে সে বিশ্ব জয় করার স্বপ্ন দেখত, সেই মাটিতেই তার অহংকারের প্রাসাদ ধসে গিয়েছিল। কারণ প্রকৃতি তার খেলা শুরু করলে সম্পদ নয়, মানবতাই একমাত্র মুদ্রা হয়ে ওঠে, যা জীবনের বিনিময়ে মূল্য দিতে পারে। আজকের এই কাহিনী সেই একই রক্তপ্রবাহের, যা কিছুদিন আগে ছিল নোংরা আর এখন হয়ে উঠল জীবনদাতা। ঢাকা শহরের সবচেয়ে অভিজাত এলাকায় অবস্থিত দ্য গ্র্যান্ড রয়্যাল হোটেল আজ আলোয় ভেসে যাচ্ছিল। শহরের সুপরিচিত শিল্পপতি জানাব ইমতিয়াজ আহমেদ তার একমাত্র ছেলে আহানের ৭ম জন্মদিন উদযাপন করছিলেন। ইমতিয়াজ এমন একটি নাম ছিল যাকে শহরে সবাই জানত, কিন্তু সম্মানের চেয়ে বেশি মানুষ তার রাগ এবং অহংকারকে ভয় পেত। তার কাছে দারিদ্র্য ছিল একটি রোগ, আর গরিব মানুষ সেই রোগের জীবাণু। হোটেলের বাইরে দামি গাড়ির ভিড় লেগেছিল, চারিদিকে বিদেশি ফুলের সুগন্ধ এবং দামি পারফিউমের গন্ধ ছিল। সেই আলো ঝলমলে পরিবেশ থেকে কিছুটা দূরে গেটের কাছে দাঁড়িয়েছিল ১০ বছর বয়সী এক অনাথ শিশু। ফারহানের পোশাক বহু জায়গায় ছেঁড়া ছিল, মুখে ধুলো জমেছিল এবং পায়ে চটি পর্যন্ত ছিল না। তার হাতে কয়েকটি বেলুন ছিল, যা বিক্রি করে সে দিনের খাবার জোগাড় করত। ফারহানের চোখ সেই জমকালো পার্টিতে স্থির ছিল। পার্টি দেখে তার হিংসা হচ্ছিল না, শুধু সেই বড় কেকটি দেখে তার পেটে ক্ষুধা মোচড় দিচ্ছিল। ঠিক তখনই একটি কালো চকচকে বিএমডব্লিউ হোটেলের প্রবেশপথে এসে থামল। সেখান থেকে জানাব ইমতিয়াজ এবং তার ছেলে আহান নামল। আহান একটি দামি স্যুট পরেছিল এবং হাতে একটি রিমোট কন্ট্রোল গাড়ি ধরেছিল। গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই আহানের হাত থেকে সেই গাড়িটি ফসকে গেল এবং গড়িয়ে গিয়ে গেটের কাছে দাঁড়িয়ে থাকা ফারহানের পায়ের কাছে থেমে গেল। ফারহান সরলভাবে সেই গাড়িটি তুলল। সে ভাবল যে সে গাড়িটি ফিরিয়ে দিলে ছেলেটি খুশি হবে। সে কিছু না ভেবে মুখে হাসি নিয়ে এগিয়ে গেল। যেই সে আহানের দিকে হাত বাড়াল, একটি কর্কশ এবং ভয়ঙ্কর কণ্ঠস্বর পুরো পরিবেশকে স্তব্ধ করে দিল। ওখানেই থামো, খবরদার আমার ছেলেকে ছুঁইছ তো। এই আওয়াজ ছিল ইমতিয়াজের। সে চিতার মতো ঝাঁপিয়ে এসে ফারহানের হাত থেকে খেলনাটি ছিনিয়ে নিল। সে ফারহানকে এত জোরে ধাক্কা মারল যে সেই রোগা পাতলা শিশুটি আছাড় খেয়ে দূরে গিয়ে পড়ল। তার হাত থেকে বেলুনগুলি ছুটে গিয়ে আকাশে উড়ে গেল। ফারহানের কনুই ছিলে গেল, কিন্তু ব্যথার চেয়ে বেশি সে সেই অপমানে আঘাত পেল। ইমতিয়াজ নিজের পকেট থেকে রুমাল বের করে সেই খেলনাটি মুছতে লাগল, যেন তাতে কোনো নোংরা লেগে গেছে। তার চোখে ফারহানের জন্য ঘৃণা স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। সিকিউরিটি! ইমতিয়াজ জোরে চিৎকার করে উঠল। এই ভিখারি ভেতরে এলো কি করে? আমি কি তোমাদের এই জন্য টাকা দিই যে এই ২ পয়সার নোংরা লোকেরা এসে আমার অতিথিদের মেজাজ খারাপ করবে? ফারহান ভয় পেয়ে বলল, স্যার, আমি তো শুধু ছোটবাবুর গাড়িটা পড়ে গিয়েছিল, সেটাই দিতে এসেছিলাম। চুপ! ইমতিয়াজ তাকে ধমক দিল। নিজের নোংরা মুখ বন্ধ রাখ। তোদের মতো রাস্তার কীট পতঙ্গের সাহস কি করে হয় আমার কাছে আসার? তোরা শুধু নোংরা আর রোগ ছড়াতে জানিস। তোর ছায়াও যদি আমার ছেলের উপর পড়ে যায়, তবে আমাকে ওকে স্নান করাতে হবে। ইমতিয়াজ নিজের পকেট থেকে ১০০ টাকার কয়েকটি কড়কড়ে নোট বের করে ফারহানের মুখে ছুঁড়ে মারল। এগুলো তুলে নে আর দূর হয় এখান থেকে। আজ থেকে যদি এই হোটেলের আশেপাশেও তোকে দেখি, তবে পুলিশের হাতে তুলে দেব। নোটগুলো হাওয়ায় উড়তে উড়তে কাদা মেশানো মাটিতে পড়ে গেল। ফারহান সেই নোটগুলো তুলল না। তার চোখে জল ছিল, কিন্তু সে তার আত্মসম্মান রক্ষা করল। সে ধীরে ধীরে উঠল, নিজের ধুলো ঝাড়ে এবং কিছু না বলে সেখান থেকে চলে গেল। যেতে যেতে সে শুধু একবার ঘুরে সেই ধনী বাপ এবং ছেলেকে দেখল। ইমতিয়াজ ঘৃণার দৃষ্টিতে তাকে চলে যেতে দেখল এবং তারপর ছেলের হাত ধরে বলল, চলো আহান, এই নোংরা লোকেদের জন্য নিজের মেজাজ খারাপ করো না। ভেতরে অনেক বড় কেক তোমার জন্য অপেক্ষা করছে। ভেতরে পার্টি শুরু হয়ে গেল। গান বাজতে লাগল, কেক কাটা হলো এবং তালির শব্দে চারিদিক মুখরিত হয়ে উঠল। কিন্তু বাইরে প্রকৃতি তার খেলা শুরু করে দিয়েছিল। ইমতিয়াজ জানত না যে যাকে সে এখন নোংরা রক্ত এবং নোংরা মানুষ বলে তাড়িয়ে দিয়েছে, আগামী কয়েক ঘন্টার মধ্যে সেই তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছে। সময়ের চাকা ঘুরল এবং আনন্দের সেই পরিবেশ বিষাদে পরিণত হওয়ার জন্য প্রস্তুত হয়েছিল। পার্টি পুরোদমে চলছিল। চারিদিকে হাসি ঠাট্টা এবং কাঁচের গ্লাস ঠোকাঠকির শব্দ শোনা যাচ্ছিল। জানাব ইমতিয়াজ আহমেদ অতিথিদের মধ্যে ঘেরা ছিলেন, নিজের ধনসম্পদ এবং সাফল্যের গল্প বলছিলেন। তিনি বিন্দুমাত্র বুঝতে পারেননি যে ছেলের জন্মদিনের উৎসব তিনি করছেন, সে ধীরে ধীরে তার চোখের আড়াল হয়ে গেছে।
7 বছর বয়সী আহান শিশুদের ভিড় থেকে বিরক্ত হয়ে উঠেছিল। তার চোখ পড়ল হোটেলের গেটের কাছে বসে থাকা একটি ছোট্ট কুকুরের ওপর, যা হয়তো কোথাও থেকে রাস্তা ভুল করে সেখানে এসে গিয়েছিল। নিষ্পাপ আহানের কাছে কুকুরটি এতটাই প্রিয় লাগল যে সে তার বাবা এবং বডিগার্ডদের নজর এড়িয়ে ধীরে ধীরে গেটের দিকে এগোতে লাগল। সিকিউরিটি গার্ডরাও পার্টির লেফটওভার খাবার খাওয়া এবং গল্পে মগ্ন ছিল। কেউ খেয়াল করল না যে কখন ছোট মালিক হোটেলের নিরাপদ সীমা পেরিয়ে প্রধান সড়কের দিকে এগিয়ে গেল। রাত 10:30 বাজছিল। রাস্তায় গাড়িগুলো বাতাসের গতিতে ছুটছিল। আহান সে কুকুরটিকে ধরার জন্য রাস্তার মাঝখানে চলে গেল। ঠিক তখনই সামনে থেকে একটি দ্রুতগতি ট্রাক এলো। ট্রাকের হর্নের জোরে শব্দ পরিবেশকে ভেদ করে দিল। আহান! পিছন থেকে কারো চিৎকার শোনা গেল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। একটি জোরদার ধাক্কার শব্দ এলো এবং টায়ার ঘষ্টানোর কর্কশ শব্দ পার্টির গান থামিয়ে দিল। ইমতিয়াজের হৃৎস্পন্দন এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে গেল। সে পাগলের মতো বাইরে ছুটল। সেখানকার দৃশ্য দেখে তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। রাস্তায় রক্ত ছড়িয়ে ছিটিয়েছিল এবং সেই রক্তের মাঝখানে তার আদরের আহান অজ্ঞান হয়ে পড়েছিল। তার সেই দামি স্যুট, যা ইমতিয়াজ এত যত্ন করে পরিয়েছিল, এখন লাল রঙে ভিজে গেছে। আহান, বাবা, চোখ খোলো! ইমতিয়াজ কান্নায় ভেঙে পড়ল। সে তার ছেলেকে কোলে তুলে নিল। তার সাদা পাঞ্জাবি ছেলের রক্তে ভিজে গেল। সেই রক্ত, যা সে কিছুক্ষণ আগে পরিষ্কার এবং রাজকীয় বলে মনে করছিল, এখন তার হাত থেকে গলে যাচ্ছিল। এক মুহূর্তও দেরি না করে ইমতিয়াজ নিজের গাড়িতে উঠল এবং শহরের সবচেয়ে বড় হাসপাতালের দিকে ছুটল। রাস্তা জুড়ে সে ভগবানের কাছে মানত করতে থাকল, সেই ভগবান যাকে সে তার সম্পদের নেশায় কোনোদিন মনেও করেনি। হাসপাতালে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই ডাক্তারদের দল আহানকে স্ট্রেচারে শুয়ে ইমার্জেন্সি ওয়ার্ডের দিকে দৌড়াল। ইমতিয়াজ বাইরে করিডোরে অস্থিরভাবে পায়চারি করতে লাগল। তার স্ত্রী কেঁদে কেঁদে প্রায় অজ্ঞান হওয়ার উপক্রম। প্রতিটি সেকেন্ড তার কাছে মৃত্যুর মতো মনে হচ্ছিল। প্রায় আধ ঘণ্টা পর ডাক্তার বাইরে এলেন। তাদের মুখে ঘাম ছিল এবং হাবভাব গম্ভীর। ইমতিয়াজ দৌড়ে তাদের কাছে গেল। ডাক্তার, আমার ছেলে কেমন আছে? ওর কিছু হওয়া উচিত নয়। যত টাকা চাই নিয়ে নাও, শুধু আমার আহানকে বাঁচাও। ডাক্তার মাস্ক সরালেন এবং গম্ভীর স্বরে বললেন, মিস্টার আহমেদ, এটা টাকার কথা নয়। আপনার ছেলের অবস্থা খুব সংকটজনক। দুর্ঘটনার কারণে তার অনেক রক্ত বেরিয়ে গেছে। তার হিমোগ্লোবিন স্তর বিপজ্জনকভাবে নিচে নেমে গেছে। আমাদের এখনই তাকে রক্ত দিতে হবে, নয়তো আমরা তাকে বাঁচাতে পারব না। তবে রক্ত দিন, কার জন্য অপেক্ষা করছেন? ইমতিয়াজ চিৎকার করে উঠল। পুরো ব্লাড ব্যাংক কিনে নিন, তবুও আমার ছেলেকে রক্ত দিন। ডাক্তার মাথা নিচু করলেন। সমস্যা তো এখানেই, মিস্টার আহমেদ। আপনার ছেলের রক্তের গ্রুপ ও নেগেটিভ, যা খুব রেয়ার। আমাদের ব্লাড ব্যাংকে তা নেই। আমরা শহরের অন্যান্য হাসপাতালেও খোঁজ করেছি, কিন্তু কোথাও স্টক নেই। ইমতিয়াজ স্তব্ধ হয়ে গেল। আমার রক্ত নিন, আমি ওর বাবা। আমরা আপনার রক্তের গ্রুপ চেক করেছিলাম, সেটা মিলছে না, ডাক্তার অসহায়ভাবে বললেন। আপনার স্ত্রীর গ্রুপও আলাদা। আমাদের তাৎক্ষণিকভাবে একজন ডোনার দরকার। যদি পরের 20 মিনিটের মধ্যে রক্ত না পাওয়া যায় তবে... ডাক্তার বাক্যটি অসম্পূর্ণ রাখলেন, কিন্তু এর অর্থ স্পষ্ট ছিল। ইমতিয়াজ, যে কিনা তার একটি কথায় বাজারের গতিপথ পাল্টে দিত, আজ অসহায় হয়ে গিয়েছিল। তার সম্পদ, তার প্রতিপত্তি, তার প্রভাব সবই অকেজো হয়ে রইল। সে পাগলের মতো ফোন ঘোরাতে লাগল। নিজের প্রতিটি যোগাযোগের ব্যক্তিকে ফোন করল, কিন্তু এত রাতে ও নেগেটিভ রক্ত পাওয়া অলৌকিক ঘটনার চেয়ে কম ছিল না। সময় বালির মতো গলে যাচ্ছিল। 15 মিনিট, 10 মিনিট। আহানের নিঃশ্বাস ক্ষীণ হয়ে আসছিল। ইমতিয়াজ হাসপাতালের রিসেপশনে মাথা ধরে বসে পড়ল। তার চোখের সামনে অন্ধকার নেমে আসছিল। ঠিক তখনই হাসপাতালের দরজা থেকে একটি ছেঁড়া, পুরনো পোশাক পরা ছেলে ভেতরে এলো। তার পা খালি ছিল এবং কনুইতে নতুন আঘাতের চিহ্ন ছিল। এ ছিল সেই ফারহান, যাকে ইমতিয়াজ কয়েক ঘণ্টা আগে হোটেল থেকে ধাক্কা মেরে বের করে দিয়েছিল। সে সেখানে কোনো রোগীকে দেখতে আসেনি, বরং হাসপাতালের বাইরে ওয়াটার কুলার থেকে জল খেতে এসেছিল। কিন্তু গোলমাল শুনে ভেতরে উকি দিচ্ছিল। হাসপাতালের রিসেপশনে উত্তেজনা বিরাজ করছিল। ফারহান সেখানে দাঁড়িয়ে থাকা একজন ওয়ার্ড বয়কে জিজ্ঞাসা করল, দাদা, কি হয়েছে? সবাই এত কাঁদছে কেন? ওয়ার্ড বয়টি ব্যস্ততার মধ্যে উত্তর দিল, আরে, শহরের সবচেয়ে বড় শেঠের ছেলে মরতে বসেছে। তার জন্য একটা বিশেষ রক্ত দরকার, ও নেগেটিভ, যা পাওয়া যাচ্ছে না। যদি 5 মিনিটের মধ্যে রক্ত না পাওয়া যায়
তবে বাচ্চাটি আর বাঁচবে না। ও নেগেটিভ এই শব্দটি শোনার সঙ্গে সঙ্গে ফারহানের কান খাড়া হয়ে গেল। তার মনে পড়ল যে 6 মাস আগে যখন অনাথ আশ্রমের কাছে একটি বিনামূল্যে মেডিকেল ক্যাম্প বসেছিল, তখন তাকে বিস্কিটের লোভে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে ডাক্তার তার রক্ত পরীক্ষা করার পর বলেছিলেন, ব্যাটা তোমার রক্ত খুব দামি, ও নেগেটিভ, এটা খুব কম মানুষের মধ্যে থাকে। ফারহান দামি শব্দের অর্থ জানত না, কিন্তু ও নেগেটিভ তার মনে ছিল। এক মুহূর্তেও দেরি না করে সে তার ছোট ছোট পায়ে ভিড় চিড়ে এগিয়ে গেল। সেখানে ইমতিয়াজ হাঁটু ঘেড়ে বসে আকাশের দিকে তাকিয়ে কাঁদছিল। তার চোখ থেকে অশ্রুর ধারা বইছিল। ফারহান সাহস করে ইমতিয়াজের কাঁধে হাত রাখল। স্যার। ইমতিয়াজ যেই পিছন ফিরে তাকালো, তার লাল হয়ে যাওয়া চোখে এক মুহূর্তের জন্য চেনার ঝলক এলো, এবং তারপর আবার সেই পুরনো রাগ। সে ফারহানকে সঙ্গে সঙ্গে চিনতে পারল। সেই নোংরা ছেলে যাকে সে ধাক্কা মেরে বের করে দিয়েছিল। তুই? ইমতিয়াজ দাঁত কিড়মিড় করে বলল, কিন্তু তার কণ্ঠে সেই পুরনো জোর ছিল না। তুই এখানেও এসেছিস? আমার ছেলের প্রাণ যাচ্ছে আর তুই এখানেও ভিক্ষা চাইতে? স্যার, আমি ভিক্ষা চাইতে আসিনি। ফারহান তার কথা কেটে দিয়ে নিজের নিঃশ্বাস সামলে বলল, আমি শুনলাম আপনার ছেলের ও নেগেটিভ রক্ত দরকার। আমার রক্ত সেটাই স্যার। ডাক্তার আঙ্কেল বলেছিলেন। আপনি আমার রক্ত নিন। ইমতিয়াজ স্তম্ভিত হয়ে গেল। সে নিজের কান কি বিশ্বাস করতে পারছিল না। যে ছেলেটিকে সে কাদা এবং নোংরা বলেছিল, আজ সেই ছেলেটিই তার ছেলের জীবন বাঁচানোর প্রস্তাব দিচ্ছে। ঠিক তখনই ডাক্তার সেখানে এলেন। মিস্টার আহমেদ, সময় শেষ হয়ে আসছে, আমাদের কাছে অন্য কোনো পথ নেই। ইমতিয়াজ তোতলাতে তোতলাতে ডাক্তারের দিকে তাকালো এবং তারপর ফারহানের দিকে। তার জিভ তালুর সঙ্গে সেটে গিয়েছিল। সে কিছু বলতে পারল না, শুধু ফারহানের দিকে ইশারা করে দিল। ডাক্তার সঙ্গে সঙ্গে ফারহানের হাত ধরলেন। ব্যাটা, সত্যি? চলো, জলদি। ফারহানকে সঙ্গে সঙ্গে ভেতরে নিয়ে যাওয়া হলো। এক পাশে কোটিপতির সম্পদের ওয়ারিশ দুর্বল বিছানায় মৃত্যুর সঙ্গে লড়ছিল, এবং অন্য পাশে সেই অনাথ ছিলে যাকে সমাজ বাতিল করে দিয়েছিল একটি সাধারণ টুলের উপর বসেছিল। ডাক্তার দ্রুত ফারহানের ব্লাড গ্রুপ পরীক্ষা করলেন। 1 মিনিটের নীরবতা, যা কোনো শতাব্দীর চেয়ে কম মনে হচ্ছিল না। ডাক্তারের মুখে হঠাৎ স্বস্তির ঢেউ খেলে গেল। মিস্টার আহমেদ, এটি একটি অলৌকিক ঘটনা। ছেলেটির ব্লাড গ্রুপ মিলে গেছে। এটি পারফেক্ট ম্যাচ। ইমতিয়াজ, যে কাঁচের দেয়ালের ওপার থেকে সব কিছু দেখছিল, ধপাস করে চেয়ারে বসে পড়ল। স্বস্তির নিঃশ্বাসের সঙ্গে সঙ্গেই তার বুকে একটি অদ্ভুত ব্যথা উঠল, অপরাধ বোধের ব্যথা। ডাক্তাররা প্রক্রিয়া শুরু করলেন। একটি নল ফারহানের রোগা হাতে লাগানো হলো এবং অন্যদিকে আহানের হাতে। সেই লাল রঙের ঘন তরল, যাকে ইমতিয়াজ নোংরা রক্ত বলেছিল, এখন নল দিয়ে এসে তার রাজকীয় ছেলের শিরায় শিরায় প্রবেশ করছিল। ফারহান সুই ফোটানোর পরেও পর্যন্ত করল না। সে শুধু সামনে শুয়ে থাকা আহানকে পেকছিল। সে মনে মনে ভাবল, এই তো সেই ছেলেটা যার গাড়ি পড়ে গিয়েছিল। ভগবান করুক ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। বাইরে দাঁড়িয়ে থাকা ইমতিয়াজ কাঁচের এপার থেকে এই দৃশ্য দেখছিল। তার চোখের সামনে কিছুক্ষণ আগের সেই দৃশ্য ঘুরে এলো, যখন সে ফারহানের মুখে টাকা ছুঁড়ে মেরে বলেছিল, তোর ছায়াও যদি আমার ছেলের ওপর পড়ে যায়, তবে আমাকে ওকে স্নান করাতে হবে। আজ সেই ছেলের রক্ত তার ছেলের শিরায় দৌড়াচ্ছিল। প্রকৃতি ইমতিয়াজকে এমন একটি চড় মেরেছিল, যার প্রতিধ্বনি সে সারা জীবন শুনতে পাবে। তার ছেলে এখন বেঁচে থাকবে, কিন্তু এমন এক মানুষের রক্তের জোরে, যাকে সে মানুষ হিসেবেও মানতে অস্বীকার করেছিল। রক্ত বইছিল এবং একই সঙ্গে ইমতিয়াজের অহংকার গলে যাচ্ছিল। কিন্তু গল্পটি এখানেই শেষ হয়নি। নিয়তি এই ধনী বাবাকে শিক্ষা দেওয়ার জন্য আরও একটি পাতা খুলতে বাকি রেখেছিল। প্রায় 1 ঘণ্টার টানটান নীরবতার পর অপারেশন থিয়েটারের বাইরে লাগানো লাল বাতিটি নিভে গেল। সেই বাতিটি নিভল, কিন্তু ইমতিয়াজের জীবনে আশার আলো জ্বলে উঠল। ডাক্তার বাইরে এলেন। মুখে ক্লান্তি ছিল, কিন্তু ঠোঁটে একটি সন্তুষ্টির হাসি। অভিনন্দন মিস্টার আহমেদ, ডাক্তার মাস্ক সরাতে সরাতে বললেন। ঈশ্বরের কৃপায় আহান এখন বিপদমুক্ত। ওই ছেলেটির রক্ত আহানের শরীর পুরোপুরি গ্রহণ করে নিয়েছে। সঠিক সময়ে রক্ত পাওয়ায় ওর প্রাণ বেঁচে গেল। ইমতিয়াজের হাঁটু মাটিতে গিথে গেল। সে হাত জোড় করে ওপরওয়ালার কাছে কৃতজ্ঞতা জানাল। তারপর সে কাঁপা কাঁপা পায়ে উঠে আইসিইউ এর দিকে ছুটল। ভেতরের দৃশ্য দেখে তার পা স্বয়ংক্রিয়ভাবে থেমে গেল। একটি বিছানায় তার আদরের আহান অক্সিজেন মাস্ক লাগিয়ে গভীর ঘুমেছিল। তার শ্বাস এখন স্থিতিশীল চলছিল, এবং তার পাশের বিছানায় ফারহান শুয়েছিল। ফারহানের চেহারা একেবারে ফ্যাকাশে হয়ে গিয়েছিল, যেন তার শরীর থেকে কেউ সমস্ত প্রাণ টেনে নিয়েছে। সে আগে থেকেই রোগা পাতলা ছিল, আর এখন 1 ইউনিট রক্ত দেওয়ার পর তাকে নির্জীব লাগছিল।
নার্স তাকে জুস খাওয়ানোর চেষ্টা করছিল। ইমতিয়াজ যেই তার বিছানার কাছে পৌঁছাল, ফারহানের চোখ খুলল। সামনে সেই কর্কশ মেজাজের শেঠকে দাঁড়িয়ে থাকতে দেখে সে ভয় পেল। সে ভাবল যে হয়তো তার কোনো ভুল হয়ে গেছে। সে দুর্বলতা সত্ত্বেও উঠে বসার চেষ্টা করতে লাগল। ক্ষমা করবেন স্যার, ফারহান আড়ষ্ট কণ্ঠে বলল। আমি এইমাত্র চলে যাব। আমি বিছানা নোংরা করিনি। ডাক্তার আঙ্কেল জোর করে শুইয়ে দিয়েছিলেন। এই কথাগুলো ইমতিয়াজের বুকে যেন ছুরি হয়ে বিঁধল। যে ছেলেটি নিজের জীবন ঝুঁকিতে ফেলে তার আহানকে নতুন জীবন দিল, সে এখনও তাকে ভয় পাচ্ছে। সে এখনও তার নোংরা থাকার সাফাল দিচ্ছে। ইমতিয়াজের কানে নিজের বলা কথাগুলো রাস্তার কীট, নোংরা লোক, যেন গলে যাওয়া কাঁচের মতো শোনাতে লাগল। ইমতিয়াজের চোখ থেকে অশ্রুর বাঁধ ঠেঙে গেল। সে, যে শহরের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি ছিল, আজ সেই অনাথ ছেলেটির বিছানার পাশে হাঁটু গেড়ে বসে পড়ল। সে কাঁপা হাতে ফারহানের সেই রোগা হাতটি ধরল যেখানে ক্যানিউলা লাগানো ছিল। না বেটা, ইমতিয়াজের গলা বুঝে গেল। আওয়াজ কষ্টে বাইরে এলো। তুমি কিছু নোংরা করনি। সত্যি তো এটাই যে আমার মন নোংরা ছিল। তুমি তো আজ আমার রক্তকে পবিত্র করে দিয়েছ। তুমি আজ না থাকলে আমার আহান থাকত না। ফারহান বুঝতে পারছিল না যে মানুষটি কিছুক্ষণ আগে তাকে মারতে দৌড়েছিল, সে এখন তার সামনে কাঁদছে কেন। সে তার নিষ্পাপ ভাব নিয়ে জিজ্ঞাসা করল, স্যার, সেই ছোট বাবুটা ঠিক আছে তো? ওর খুব লেগেছিল। আমার খুব চিন্তা হচ্ছিল। নিজের অবস্থার পরোয়া না করে ফারহানের আহানের জন্য চিন্তা, এটা শুনে ইমতিয়াজের অবশিষ্ট অহংকারও ভেঙে চুরমার হয়ে গেল। ঠিক তখনই ডাক্তার পিছন থেকে বললেন, মিস্টার আহমেদ, আপনার এই ছেলেটির প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকা উচিত। এই ছেলেটি পুষ্টিহীনতার শিকার। ওর শরীরে আগে থেকেই রক্তের অভাব ছিল। নিয়ম অনুযায়ী সে ডোনার হওয়ার জন্য ফিট ছিল না, কিন্তু ওর জিদ এবং জরুরি অবস্থা দেখে আমরা ঝুঁকি নিয়েছিলাম। সে নিজের পরোয়া না করে আপনার ছেলের জন্য নিজের জীবন শক্তি দিয়ে দিয়েছে। ইমতিয়াজ লজ্জায় মাটির সঙ্গে মিশে গেল। তার মনে হল তার তাৎক্ষণিক কিছু করা উচিত। সে নিজের কোটের পকেট থেকে চেকবুক বের করল এবং কাঁপা হাতে একটি ব্ল্যাঙ্ক চেক সই করল। এই নাও বেটা। ইমতিয়াজ চেকটি ফারহানের হাতে দিতে গিয়ে বলল, তোমার যত টাকা দরকার এতে ভরে নিও। আমি তোমাকে এত টাকা দেব যে তোমাকে আর কোনোদিন রাস্তায় বেলুন বিক্রি করতে হবে না। তুমি যা চাও কিনতে পারো। ফারহান সেই চেকটি দেখল। তার কাছে সেই কাগজের টুকরোটি আবর্জনার চেয়ে বেশি কিছু ছিল না। সে ধীরে ধীরে সেই চেকটি ফিরিয়ে দিল ইমতিয়াজের দিকে। দরকার নেই স্যার, ফারহান ধীরে কিন্তু দৃঢ় স্বরে বলল। কেন? ইমতিয়াজ হতভাগ হয়ে গেল। তুমি জানো এটা কি? এটা দিয়ে তুমি তোমার পুরো জীবন বদলে ফেলতে পারো। ফারহান যে উত্তর দিল তা সেই ঘরে উপস্থিত প্রত্যেক ব্যক্তিকে বাকরুদ্ধ করে দিল। তার কথাগুলো যে কোনো সম্পদের চেয়ে ভারী ছিল। স্যার, যখন আমি হোটেলের বাইরে দাঁড়িয়েছিলাম তখন আমার খিদে পেয়েছিল। তখন আমার টাকার দরকার ছিল, কিন্তু আপনি আমাকে তাড়িয়ে দিলেন ফারহান। সরলভাবে বলল, আর এখন আমি রক্ত বিক্রি করিনি, সাহায্য করেছি। আমার মা বলতেন যে মানবতা এবং সাহায্যের কোনোদিন দাম লাগাতে নেই, না হলে তা ব্যবসা হয়ে যায়। যদি আমি টাকা নিই তবে আমার রক্তও নোংরা হয়ে যাবে। একজন 10 বছর বয়সী নিরক্ষর গরিব ছেলে আজ কোটিপতি ইমতিয়াজ আহমেদকে জীবনের সবচেয়ে বড় পাঠ পড়িয়ে দিল। ইমতিয়াজের হাত থেকে সেই চেকটি ফসকে গিয়ে মাটিতে পড়ে গেল, ঠিক যেমন তার মিথ্যা অহংকার ধসে গিয়েছিল। মাটিতে পড়ে থাকা সেই খালি চেকটি বাতাসের একটি হালকা ঝটকায় ফরফর করে উঠল, যেন তা ইমতিয়াজের অহংকারের শেষ নিঃশ্বাস। ঘরে একটি অদ্ভুত শান্তি বিরাজ করছিল, যা ভাঙার কারো সাধ্য ছিল না। ফারহান নিজের হাত ধীরে ধীরে ইমতিয়াজের ধরার থেকে ছাড়িয়ে নিল এবং অরষ্ট পায়ে দাঁড়ানোর চেষ্টা করল। চললাম স্যার, ফারহান ধীরে ধীরে বলল। সকাল হচ্ছে, আমাকে পাইকারি বাজার থেকে বেলুনও কিনতে হবে। দেরি হলে আজকে রোজগার হবে না। কোটি টাকার চেক ঠুকরে দেবার পর সেই ছেলেটির তার সামান্য কয়েন রোজগারের চিন্তা ছিল। এই সরলতা দেখে ইমতিয়াজের স্ত্রী, যিনি এতক্ষণ নীরবে দাঁড়িয়েছিলেন, কেঁদে উঠলেন। তিনি এগিয়ে গেলেন এবং ফারহানের কপালে চুমু খেলেন। একজন মায়ের স্নেহ কি হয় তা ফারহান বহু বছর পর অনুভব করল। তার চোখ ভরে এলো। ঠিক তখনই ঘরে আরও একটি হালকা কণ্ঠস্বর শোনা গেল, বাবা। এই আওয়াজ ছিল আহানের। ইমতিয়াজ এবং তার স্ত্রী বিদ্যুতের গতিতে আহানের বিছানার দিকে ঘুরলেন। আহান ধীরে ধীরে তার চোখ খুলল। অ্যানেস্থিসিয়ার প্রভাব এখন কমছিল। আহান, আমার সোনা, তুমি ঠিক আছো? ইমতিয়াজ ছেলের মুখ তার হাতে তুলে নিল। আহান তার ভারী পাতা ঝাপটাল এবং তার নজর পাশের বিছানায় শুয়ে থাকা ফারহানের ওপর পড়ল। আহানের মুখে একটি মলিন হাসি এলো,
সে ধীরে ধীরে বলল, আরে তুমি তো সেই, তাই না? আমার রিমোট গাড়িটা আমি তোমাকেই দিয়েছিলাম। ফারহান হাসল। হ্যাঁ ছোট মালিক, সেই গাড়িটা খুব ভালো। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, তারপর একসাথে খেলব। আহান তার বাবার দিকে তাকিয়ে বলল, বাবা প্লিজ একে বকবে না। আমিই আমার গাড়ি এনার কাছে ফেলেছিলাম। ইনি নোংরা নন, ইনি আমার বন্ধু। ছেলের কথা শুনে ইমতিয়াজের অবশিষ্ট সংযমও ভেঙে গেল। যে ছেলেকে সে নোংরা লোকেদের থেকে মাজাচ্ছিল, আজ সেই ছেলের শিরায় সেই বন্ধুর রক্ত বইছে। ইমতিয়াজ অনুভব করল যে এখন আহান এবং ফারহানের মধ্যে শুধু বন্ধুত্ব নয়, বরং এমন একটি সম্পর্ক তৈরি হয়েছে যা সহোদর ভাইয়ের চেয়েও বড়। একজন জীবন দেয়নি, কিন্তু নিজের রক্ত দিয়ে জীবন বাঁচিয়েছিল। ফারহান দেয়ালের সাহায্য নিয়ে দরজার দিকে পা বাড়াল। চললাম স্যার, ছোট মালিকের খেয়াল রাখবেন। ফারহান যেই দরজার সিটকিনিতে হাত রাখল, পিছন থেকে একটি ভারী হাত তার কাঁধে এলো। এ ছিল ইমতিয়াজ, কিন্তু এইবার তার ধরনে রাগ নয়, বরং একটি বাবার অধিকার ছিল। দাঁড়াও ফারহান। কি হয়েছে স্যার, কোনো ভুল হয়েছে? ফারহান ভয় পেয়ে জিজ্ঞাসা করল। ইমতিয়াজ না সূচক মাথা নাড়ল এবং হাঁটু গেড়ে বসে ফারহানের সমান হল। সে ফারহানের দুটি ছোট হাত তার বড় হাতের মধ্যে ধরে নিল। ভুল তোমার নয় বেটা, আমার হয়েছে, অনেক বড় ভুল। ইমতিয়াজ ভরাট গলায় বলল, তুমি এইমাত্র বললে না যে তোমাকে বাড়ি যেতে হবে? তোমার বাড়ি কোথায়? ফারহান নীরবে নিচের দিকে তাকাল এবং তারপর বলল, ওই স্টেশনের পাশে যে পুল আছে না, তার নিচে, ওটাই আমার বাড়ি। ইমতিয়াজ নিজের জল মুছে দৃঢ়তা সহকারে বলল, না, ওটা তোমার বাড়ি ছিল না, ওটা শুধু একটা জায়গা ছিল যেখানে তুমি থাকতে। তোমার আসল বাড়ি এখানে। ফারহান বুঝতে পারল না। মানে মানে এই যে রক্ত আমার ছেলেকে জীবন দিয়েছে, সেই রক্তকে আমি রাস্তায় শুকোতে দিতে পারি না। ইমতিয়াজ সিদ্ধান্ত জানাল। ফারহান, আজ পর্যন্ত তুমি অনাথ ছিলে, কিন্তু আজ থেকে, এখন থেকে তুমি অনাথ নও। ঈশ্বর আমাকে একটি ছেলে দিয়েছিলেন, কিন্তু আজ আমার অহংকার ভেঙে তিনি আমাকে আরও একটি ছেলে দিয়েছেন। ঘরে উপস্থিত ডাক্তার এবং নার্সও আবেগপ্রবণ হয়ে গেলেন। ইমতিয়াজ তার স্ত্রীর দিকে তাকাল। স্ত্রী অশ্রুর মধ্যেও হেসে সম্মতিতে মাথা নাড়লেন। তিনি এগিয়ে গিয়ে ফারহানকে তার বাহুতে ভরে নিলেন। কিন্তু স্যার, আমি তো নোংরা। খবরদার, আজ থেকে যদি নিজেকে নোংরা বলেছ তো। ইমতিয়াজ তাকে স্ত্রীর বাহু থেকে নিয়ে নিজের বুকে জড়িয়ে নিল। তুমি সোনার চেয়েও খাঁটি। এখন থেকে তুমি ফারহান ইমতিয়াজ আহমেদ। আর আহান, যে বিছানায় শুয়ে সব দেখছিল, ব্যথার মধ্যেও খিলখিল করে হেসে উঠল। ভাই, এখন আমরা একসাথে গাড়ি চালাব। কিন্তু নিয়তির পরীক্ষা এখনও পুরোপুরি শেষ হয়নি। ফারহানকে বাড়ি নিয়ে যাওয়া সহজ ছিল, কিন্তু সমাজ, সেই সমাজ যার নিয়মে ইমতিয়াজ এতদিন চলে এসেছিল, কি এই সম্পর্ককে স্বীকার করবে? শহরের বড় লোকেরা কি রাস্তার একটি ছেলেকে আহমেদ পরিবারের ওয়ারিশ বলে মানবে? ইমতিয়াজকে এখনও তার আসল লড়াই লড়তে বাকি ছিল। কয়েকদিন পর হাসপাতাল থেকে ছুটি পেয়ে আহান বাড়ি ফিরল, কিন্তু এইবার আহমেদ ম্যানশনে শুধু আহানের স্বাগত হচ্ছিল না, তার সঙ্গে সেই ছেলেটিও ছিল যার পা মার্বেলের মেঝেতে পড়তে দ্বিধা করছিল। ফারহান আজ ছেঁড়া পোশাক পরেনি, তার গায়ে একটি পরিষ্কার পরিচ্ছন্ন কুর্তা পাজামা ছিল, কিন্তু তার চোখে এখনও সেই পুরনো ভয় এবং সংকোচের ছায়া ছিল। সে বিশ্বাস করতে পারছিল না যে সে সেই মহলের ভেতরে দাঁড়িয়ে আছে, যেখান থেকে কিছুদিন আগে তাকে গেট থেকেই তাড়িয়ে দেওয়া হয়েছিল। ইমতিয়াজ বাড়ির সমস্ত চাকর নৌকর এবং কর্মচারীকে হলে একত্রিত করল। সে আহানের হাত একদিকে ধরেছিল এবং ফারহানের হাত অন্যদিকে। শোনো সবাই, ইমতিয়াজের কণ্ঠস্বর গর্জন করে উঠল। আজ থেকে এই বাড়িতে দুটি ছোট মালিক আছে, এ ফারহান, আহানের বড় ভাই এবং আমার বড় ছেলে। এর আদেশও সেভাবেই মানা হবে যেমন আমার বা আহানের মানা হয়। পুরনো চাকররা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগল। ফিস ফিস শুরু হয়ে গেল। আরে, এ তো সেই বেলুনোলা ছেলেটা, তাই না? সাহেবের কি হলো? রাস্তার ছেলেকে মাথায় তুলছেন। ঠিক তখনই ইমতিয়াজের পিসি, যিনি পুরনো ধ্যান ধারণার এবং অত্যন্ত প্রভাবশালী মহিলা ছিলেন, এগিয়ে এলেন। তিনি নিজের নাক কুচকে ফারহানের দিকে তাকালেন। ইমতিয়াজ, তুমি কি হুঁশে আছো? পিসি কর্কশ সুরে বললেন। দয়া করা ভালো কথা, তুমি একে পুরস্কার দিয়েছ, ঠিক আছে, একে চাকর রাখো, সেটাও ঠিক আছে, কিন্তু বেটা, রক্তের সম্পর্ক আর জলের সম্পর্কের মধ্যে তফাৎ থাকে। এর রক্ত আর আমাদের রক্ত এক হতে পারে না। জানি না কার সন্তান কোন জাতের। হলে নীরবতা নেমে এলো। ফারহান ভয় পেয়ে ইমতিয়াজের ধরা হাত থেকে ছাড়ানোর চেষ্টা করল। তার মনে হলো যে হয়তো পিসিমা ঠিকই বলছেন। সে পিছিয়ে যেতেই যাচ্ছিল যে ইমতিয়াজ তার কবজি আরও জোরে চেপে ধরল। ইমতিয়াজের চোখে আগুন নয়, বরং একটি অদ্ভুত শান্তি ছিল,
সত্যকে খুঁজে পাওয়ার শান্তি। ঠিকই বলেছেন পিসিমা, ইমতিয়াজ হেসে বলল। রক্তের সম্পর্ক আর জলের সম্পর্কের মধ্যে সত্যিই তফাৎ থাকে, কিন্তু আপনি হয়তো জানেন না যে কিছুদিন আগে যখন আমার রাজকীয় রক্ত আমার ছেলের শিরায় বইছিল, তখন আমার নিজের রক্তের কোনো আত্মীয়ই কাজে আসেনি, না আপনি না অন্য কেউ। ইমতিয়াজ ফারহানকে সামনে এনে সবার সঙ্গে পরিচয় করালো। আর যে রক্তের কথা আপনি বলছেন, সেই রক্তই আজ আহানের শিরায় দৌড়াচ্ছে। বিজ্ঞান বলে যে রক্তের কোনো ধর্ম বা জাত হয় না। যদি এর রক্ত আমার ছেলের শরীরে গিয়ে তাকে বাঁচিয়ে রাখতে পারে, তবে সেই রক্তই এই খানদানের ওয়ারিশও হতে পারে। তারপর ইমতিয়াজ সেই কথাটি বলল যা সবার মুখ বন্ধ করে দিল। আর কার সন্তান হওয়ার কথা যদি বলেন, তাহলে আজ থেকে শুনে নিন, এই ইমতিয়াজ আহমেদের সন্তান, কাগজে সই হয়ে গেছে, এখনে অনাথ নয়। ফারহান, যে এতক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়েছিল, ধীরে ধীরে ওপরে তাকাল। তার চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে মার্বেলের মেঝে ভিজিয়ে দিতে লাগল। আজ পর্যন্ত সে শুধু তিরস্কার পেয়েছিল, আজ সে পরিচয় পাচ্ছিল। আহান তার হুইলচেয়ার থেকে হাত বাড়িয়ে ফারহানের হাত ধরল এবং সরলভাবে বলল, ভাই, কাঁদছ কেন? চলো না, আমাকে তোমাকে আমার খেলনা দেখাতে হবে, সেই রিমোট গাড়িটাও। এই একটি শব্দ, ভাই, ফারহানের অবশিষ্ট সংকোচ ধুয়ে দিল। সে জল মুছল এবং হেসে উঠল। ইমতিয়াজ দেখল যে ফারহান এবং আহান একসাথে খেলনার ঘরের দিকে যাচ্ছে। একজনের শরীরে অন্যজনের রক্ত ছিল এবং দুজনের হৃদয়ে এখন একই স্পন্দন ছিল। ইমতিয়াজ অনুভব করল যে সে জীবনে অনেক সম্পদ উপার্জন করেছে, কিন্তু আজ সে যা উপার্জন করল তা তার 7 পুরুষের মধ্যে সবচেয়ে বড় সম্পদ ছিল। কিন্তু গল্পের সবচেয়ে সুন্দর পাতাটি এখনও লেখা বাকি ছিল, যখন সময় একটি পুরো চক্র লাগিয়ে সেই তারিখে ফিরে এলো। সময়ের ডানা থাকে, এই প্রবাদটি পুরনো, কিন্তু আহমেদ পরিবারের জন্য এটি বাস্তবে পরিণত হয়েছিল। 20 বছর কখন পেরিয়ে গেল কেউ জানতেও পারল না। ঢাকা শহরের সেই গ্র্যান্ড রয়্যাল হোটেল, যেখানে একসময় ফারহানকে ধাক্কা মেরে বের করে দেওয়া হয়েছিল, আজ আবার একটি জমকালো অনুষ্ঠানের সাক্ষী হচ্ছিল। কিন্তু আজকের দৃশ্য ছিল অন্যরকম। হল ঠাসা ছিল। শহরের বড় নেতা, শিল্পপতি এবং চলচ্চিত্র তারকারা নিজেদের আসনে বসেছিলেন। মঞ্চে একজন উদ্বোধক মাইক হাতে দাঁড়িয়েছিলেন। ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ, আজ আমরা সেই ব্যক্তিত্বকে সম্মানিত করে গর্বিত, যিনি শুধু শহরের সবচেয়ে বড় বিনামূল্যে কার্ডিয়াক হাসপাতালই তৈরি করেননি, বরং হাজার হাজার অনাথ শিশুকে নতুন জীবন দিয়েছেন। জোরে করতালির সঙ্গে স্বাগত জানাই মানবতার প্রতীক অ্যাওয়ার্ডের বিজয়ী ডক্টর ফারহান ইমতিয়াজ আহমেদকে। তালির শব্দে ছাদ কেঁপে উঠল। সবচেয়ে জোরে তালি বাজাচ্ছিল অন্য কেউ নয়, বরং আহান ইমতিয়াজ আহমেদ, যে এখন আহমেদ গ্রুপের সিইও। আহানের চোখে তার বড় ভাইয়ের জন্য যে উজ্জ্বলতা ছিল, তা যে কোনো সম্পদের চেয়ে দামি ছিল। মঞ্চে 30 বছর বয়সী ফারহান উঠলেন। সে এখন আর সেই ভীত এবং সহায় সম্বলহীন বেলুনওয়ালা ছেলেটি ছিল না। তার ব্যক্তিত্বে একটি অদ্ভুত স্থিতি এবং গরিমা ছিল। সে স্যুট পরেছিল, কিন্তু তার সরলতা এখনও সেই পুরনোই। সে পুরস্কার হাতে নিল এবং মাইকের কাছে এলো। এই পুরস্কার আমার নয়, ফারহান নম্রতার সঙ্গে বলল। এটা সেই মানুষের, যিনি রাস্তার ধুলোকে কপালের তিলক বানিয়ে দিয়েছেন। সে সামনের সারিতে বসে থাকা বৃদ্ধ হয়ে যাওয়া ইমতিয়াজের দিকে ইশারা করল। ইমতিয়াজের চুল এখন পুরোপুরি সাদা হয়ে গেছে। মুখে বলিরেখা ছিল, কিন্তু তার চোখে এমন একটি শান্তি ছিল যা 20 বছর আগে অনুপস্থিত ছিল। ফারহান তার কথা চালিয়ে গেল। 20 বছর আগে আমাকে এই জায়গা থেকেই নোংরা বলে তাড়িয়ে দেওয়া হয়েছিল। তখন আমি ভাবতাম যে ধনী হওয়ার অর্থ বড় গাড়ি আর দামি পোশাক। কিন্তু আমার বাবা আমাকে শিখিয়েছেন যে আসল ধনী হওয়া ব্যাংক ব্যালেন্সে নয়, বরং সেই রক্তে থাকে যা অন্যের জন্য বয়ে ছালে। তিনি পৃথিবীর পরোয়া না করে একজন অনাথকে নিজের নাম দিয়েছেন। মানুষ বলে যে আমি আহানের প্রাণ বাঁচিয়েছিলাম, কিন্তু সত্যি তো এটাই যে সেই রাতে আহান এবং বাবা আমার আত্মাকে বাঁচিয়েছিলেন। ফারহান মঞ্চ থেকে নিচে নেমে এলো এবং সোজা ইমতিয়াজের কাছে গেল। সে সবার সামনে ক্যামেরার আলোর ঝলকানির মধ্যে ঝুঁকে তার বাবার পা ছুল। ইমতিয়াজ কাঁপা হাতে ফারহানকে তুললেন এবং গলায় জড়িয়ে ধরলেন। তার চোখ থেকে খুশির জল গড়িয়ে পড়ল। সে ফারহানের কানে ধীরে ধীরে বলল, না বেটা, তুমি ঠিক বলনি। সেই রাতে তুমি আমাকে বাঁচিয়েছিলে। তুমি আমার জীবনে না এলে আমি সম্পদের স্তূপের ওপর বসে থাকা একজন গরিব হয়েই মরে যেতাম। তুমি আমার নোংরা অহংকারকে তোমার পরিষ্কার রক্ত দিয়ে ধুয়ে দিয়েছ। আহানও দৌড়ে এলো এবং 3 জন একে অপরের গলায় জড়িয়ে গেল। একজন বাবা এবং তার 2 ছেলে,
একজন যাকে সে জন্ম দিয়েছিল এবং অন্যজন যাকে সে হৃদয় দিয়ে গ্রহণ করেছিল। হলে বসে থাকা প্রত্যেক ব্যক্তির চোখ ভিজে গিয়েছিল। সেই রাতে সেখানে উপস্থিত প্রতিটি মানুষ একটা কথা বুঝে গিয়েছিল। মানুষের পরিচয় তার পোশাক বা তার পকেট দিয়ে হয় না, বরং তার কর্ম এবং তার সংস্কার দিয়ে হয়। যে অনাথ ছেলেটির হাত একসময় বেলুন বিক্রি করতে কাঁপত, আজ সেই হাত হাজার হাজার মানুষের নাড়ি ধরে তাদের জীবন দিচ্ছে। প্রকৃতির চক্র সম্পূর্ণ হয়ে গিয়েছিল। নিয়তি প্রমাণ করে দিয়েছিল যে যদি নিয়ত পরিষ্কার হয় তবে কাদাতেও পদ্ম ফোটে এবং রাস্তার ধুলোও একদিন কপালের চন্দন হয়ে যায়। এটাই জীবনের সবচেয়ে বড় সত্য। আমরা কি নিয়ে এসেছিলাম, কি নিয়ে যাব? শুধু সেই ভালোবাসা এবং সততা যা আমরা এখানে ছেড়ে যাব।